হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা ডেইলি স্টারের আজকে ফাহমিদা খাতুন ম্যামের খুব গুরুত্বপূর্ণ লেখা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কীরকম হবে সে বিষয়ের উপর একটি কলাম। আজকের কলাম থেকে আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস জানবো সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ড ফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো অ্যানালাইসিস করব এবং এখানে কিছু গ্রামেটিক্যাল স্ট্রাকচার সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার এবং নাউন ফ্রেজ আজকের কলামে, এবং আরও অন্য বিষয় আমরা জানার চেষ্টা করব। ওকে আমরা একটু শুরু করব। আজকের এই হেডলাইনটা হচ্ছে 3 ইকোনমিক প্রায়োরিটিস ফর আপকামিং দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট। এই যে এটা হচ্ছে একটা হেডলাইন, এখানে বোঝানো হচ্ছে 3টি অর্থনৈতিক অগ্রাধিকার আপকামিং পলিটিক্যাল গভর্নমেন্ট, আসন্ন রাজনৈতিক সরকারের জন্য 3টি অর্থনৈতিক অগ্রাধিকার, যে বিষয়গুলা 3টা সংস্কার করতে হবে, 3টাকে ইমপ্রুভ করতে হবে আসন্ন সরকারকে, সে বিষয়ের উপর একটা হচ্ছে কলাম। এখানে আমরা যদি দেখি এখানে কোনো জায়গায় কোনো ফাইনাইট ভার্ব নাই। এই যে আপকামিং এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এরপরে এখানে কোনো যেহেতু ফাইনাইট ভার্ব না সেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই, কারণ তাহলে বোঝা যাচ্ছে যে এটা কোনো ক্লোজন, এটা কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজে হেডলাইনটা লিখেছে, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, সচরাচর এটাকে আমরা নাউন ফ্রেজ দিতে পারি। কেন? যখন কোনো একটি হেডলাইন কোনো কিছুর, তখন সেটাকে আমরা সবসময় নাউন ফ্রেজে লিখতে হয়, এই জন্য এটাকে আমরা নাউন ফ্রেজে লিখতে পারি। এই গভর্নমেন্ট শব্দটাকে যদি আমরা ওয়ার্ড ফরমেশনের দিক দিয়ে যদি বিশ্লেষণ করি, এটার একটা ভার্ব আছে, সেই ভার্বাল রূপটা হচ্ছে যে গভর্ন। এই যে গভর্ন, শাসন করা, এটা থেকে নাউন হয়েছে গভর্নমেন্ট, অর্থাৎ ম্যান যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। ওকে, আচ্ছা দেখি আমরা পরবর্তী সরকারের জন্য 3টা সংস্কারের স্টেপ কোনগুলা, কোন 3টা উনি কলামের মধ্যে কি বুঝতে চেয়েছেন, কোন 3টা অগ্রাধিকার রাখতে চেয়েছেন, সে বিষয়গুলো এখন আমরা দেখব। ওকে, দ্য আপকামিং পার্লামেন্টারি ইলেকশনস। এই যে পার্লামেন্ট থেকে পার্লামেন্টারি, নাউন থেকে অ্যাডজেক্টিভ, পার্লামেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য পার্লামেন্টারি, বিকজ এখানে ইলেকশন শব্দটা নাউন, নাউনটাকে কি হয় অ্যাডজেক্টিভ হয়, এজন্য এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তর করা হয়েছে। স্কেজুলস ফর ফেব্রুয়ারি 12 ইজ, এই যে ইজ হচ্ছে একটা, এই বাক্যের মধ্যে ইজ হচ্ছে যে এখানে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, ইজ এখানে মেইন ভার্ব অর্থে ইজ করা হয়েছে, কারণ ইজের পর অন্য কোনো মেইন ভার্ব নয়, এই জন্য ইজ নিজে মেইন ভার্ব। তাহলে বোঝা যাচ্ছে এই যে ফাইনাইট ভার্ব যেটা আমরা আইডেন্টিফাই করি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে যে সাবজেক্ট। একটা বাক্যকে ইজিলি যদি আমরা বিশ্লেষণ করতে চাই, যতই বড় বাক্য হোক না কেন, ওই বাক্যটা দেখে আমাদের যেই প্রথম কাজ ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। তাহলে এই যে সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় সেটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। এখানে সাবজেক্টটা নাউন ফ্রেজে লেখা হয়েছে। অফ এক্সেপশনাল, ব্যতিক্রম, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স, পলিটিক্যাল রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব ফর বাংলাদেশ, যেটা বাংলাদেশের জন্য, অর্থাৎ সামনে যে একটা সংসদীয় ইলেকশন আসবে সেটা 12 তারিখ যেটা শিডিউল করা হয়েছে, সেটা আমাদের অন্যতম একটি ব্যতিক্রমী গুরুত্ব বাংলাদেশের জন্য। এই যে দেখো, এই যে গুরুত্বটাকে একদম অতিমাত্রায় গুরুত্ব আরোপ করা হয়েছে, মানে অতিরঞ্ছিত করা হয়েছে। এখানে আমরা একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স ফর বাংলাদেশ এক্সেপশনাল, এই কথাটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা যে হাইপারবোল, লিটারেচারের ভাষায় এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে একটা হাইপারবোল। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যে হাইপারবোল কি। হাইপারবোলটা হচ্ছে যে কি, অতিরঞ্ছিত করে বলা। যেমন ওয়ার্ডসওয়ার্থ তার একটা কবিতায় বলেছিল, একসাথে আমি আসমানে 10,000 তারা দেখে ফেলেছিলাম। এখন এখানে কি রাইটার কি হিসাব করেছে 10,000 তারাদের দেখেছে, 10,000 at a glance এভাবে বলেছিল ড্যাফোডিলস কবিতার মধ্যে। তাহলে এটা মানে রাইটার ইমোশনাল হয়ে অতিমাত্রায় বলেছে। ঠিক অনুরূপভাবে যদি এখানে ইমোশন না, এখানে এটা হচ্ছে যে খুব বাস্তবতার খাতিরে বলেছে, কিন্তু বাস্তবতার খাতিরে বলেছে এমনভাবে বলেছে এক্সেপশনাল গুরুত্ব, মানে অতিমাত্রায় গুরুত্ব, এই জন্য বলতে পারি এটা একটা হাইপারবোল পেয়েছি। তাহলে এই যে আমরা এতটুকু বুঝেছি, এরপর যদি দেখি ফর মেনি ইয়ার্স ইলেকশন ফেইল এখানে ভার্ব, তাহলে ইলেকশন হচ্ছে এখানে নাউন,
তাহলে নাউনের আগে এক্সট্রা যে ফ্রেজ আছে এটাকে আমরা কি বলতে পারি, এই যে ফর মেনি, এটা একটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। অর্থাৎ একটা বাক্যের শুরুতে সাবজেক্টের আগে যদি আমাদের কোনো ফ্রেজ থাকে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময় বোঝালে। এটা সময় বোঝানো হচ্ছে। অর্থাৎ অনেক বছর ধরে ইলেকশন ফেল, ব্যর্থ হয়েছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, টু সার্ভ অ্যাজ এ জেনুইন ইনস্ট্রুমেন্ট, বাস্তবিক, অফ ডেমোক্রেটিক চয়েস, ডেমোক্রেসি থেকে ডেমোক্রেটিক, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অর্থাৎ গণতান্ত্রিক পছন্দের যে একটা ইনস্ট্রুমেন্ট ছিল বাস্তবে সেটা গত কয়েক বছর ধরে ইলেকশনগুলো ব্যর্থ করেছি। অর্থাৎ গতবার যে লাস্ট গভর্নমেন্টের অধীনে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো হচ্ছে যে প্রশ্নবিদ্ধ, যে প্রশ্নবিদ্ধ এগুলো হচ্ছে এখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক যে চর্চা সেটা হচ্ছে যে ব্যর্থ হয়েছিল, এভাবে বোঝানো হচ্ছে। এখানে যদি আমরা দেখি এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে। সো সেন্টেন্সটা এটা আমরা বলতে পারি এটা একটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স বলতে কি বুঝবো আমরা, একটা বাক্যের মধ্যে যদি একটা সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা বুঝবো এটা একটা সিম্পল সেন্টেন্স। দ্য লেক অফ মিনিংফুল অপোজিশন, পার্টিসিপেশন, পার্টিসিপেট থেকে পার্টিসিপেশন, তোমরা এগুলোর অর্থ জানো, অংশগ্রহণ করা। দ্য লেক অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঘাটতি, অর্থাৎ অর্থপূর্ণ বিরোধী দলের অংশগ্রহণের ঘাটতি। এলিগেশন অফ ভোট ম্যানিপুলেশন, নাউন, এই যে সবসময় পার্টিসিপেশন, ম্যানিপুলেশন প্রত্যেকটা শব্দ সংযুক্ত করে নাউন করা হয়ে যায়, যেমন পার্টিসিপেট থেকে পার্টিসিপেশন, এলিগেট থেকে এলিগেশন, ম্যানিপুলেট থেকে ম্যানিপুলেশন, প্রত্যেকটা শব্দের পরে টি থাকলে সেটা নাউন করার জন্য সংযুক্ত করে নাউন করতে হবে। এভাবে করেছে কিন্তু শব্দগুলো বিশ্লেষণ করলে। তাহলে এলিগেশন অভিযোগ, অফ ভোট ম্যানিপুলেশন কারসাজি, অর্থাৎ ভোটের কারসাজির অভিযোগ। রিচুয়ালিস্টিক অফ ভোটিং প্র্যাকটিসেস, রিচুয়ালিস্টিক যে আনুষ্ঠানিক, ভোটিং প্র্যাকটিসেস অর্থাৎ আনুষ্ঠানিক যে একটা ভোটের প্র্যাকটিস ছিল সেটারও ঘাটতি ছিল। এই যে দেখো উইকেন, দুর্বল করা, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই যে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, উইক হচ্ছে এটা হচ্ছে যে আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা তোমরা জানো খুব ভালো করে। তাহলে অ্যাডজেক্টিভ এটাকে ভার্বে রূপান্তর করার জন্য ইএন যুক্ত করতে হয়েছে, উইকেন। তাহলে শব্দের পরে যদি ইএন যুক্ত করি সেটাকে আমরা বলতে পারি, বিশেষ করে অ্যাডজেক্টিভের পরে ইএন যুক্ত করলে সেটা ভার্বে কনভার্ট হয়ে যাবে, উইক থেকে উইকেন। এটা ফার্স্ট ফর্মে করা হয়েছে, দুর্বল করেছে। এই যে এটা হচ্ছে দ্য বাক্যটা মেইন ভার্ব, যেহেতু এটা মেইন ভার্ব সেহেতু এতটুকু পর্যন্ত প্র্যাকটিসেস পর্যন্ত এখান থেকে শুরু করে দ্য লেক অফ, এটা ফুল সাবজেক্ট, ফুল সাবজেক্টে এটা একটা নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। এখানে আমরা একটা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি, প্যারালাল স্ট্রাকচার, দ্য লেক অফ মিনিংফুল অপোজিশন পার্টিসিপেশন, নাউন ফ্রেজ। এলিগেশন অফ ভোট ম্যানিপুলেশন, নাউন ফ্রেজ। রিচুয়ালিস্টিক ভোটিং প্র্যাকটিসেস, নাউন ফ্রেজ। তাহলে এই যে আমরা প্যারালাল স্ট্রাকচারটা এখানে পেয়ে গিয়েছি, এখানে উনি অনেকগুলো প্যারালাল স্ট্রাকচারে ব্যবহার করেছে, প্যারালাল স্ট্রাকচার। তাহলে প্যারালাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝবো, যখন কমা দিয়ে সেম গ্রামার আনবে, যদি ফ্রেজ হয় সবগুলো সেম ফ্রেজ, কোনো পার্টিসিপেট হলে সবগুলো সেম পার্টিসিপেট, কোনো ক্লজ হলে সবগুলো সেম ক্লজ, এটাকে বুঝবো আমরা প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, এটা দুর্বল করেছে এই বিষয়গুলা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, and increasingly যেটা ক্রমবর্ধমান হারে অথরিটারিয়ান সিস্টেম, যেটা অথরিটারিয়ান, এই ডেমোক্রেটিকের বিপরীত শব্দ হচ্ছে অটোক্রেটিয়ান, অর্থাৎ ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি গণতন্ত্র, এটার বিপরীত শব্দ হচ্ছে অটোক্রেসি, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র। তাহলে ডেমোক্রেসির বিপরীত শব্দ কি, অটোক্রেসি। আমরা এটাও বলতে পারি ডেসপোটিজম, ডেসপোটিজম এটাও হচ্ছে একটা বিপরীত শব্দ। তাহলে এই যে অটোক্রেসিকে অ্যাডজেক্টিভে করেছে অথরিটারিয়ান, স্বৈরতান্ত্রিক সিস্টেম। তাহলে এখানে যে অভিযোগগুলো করেছে এগুলো দুর্বল করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এবং সুরক্ষিত করেছে। এন্ট্রেন্স মানে সুরক্ষিত করা, যেটার সিনোনিম হচ্ছে ব্যালেন্স, এনশিওর, নিশ্চিত করেছে ক্রমবর্ধমান হারে একটা একনায়কতন্ত্র সিস্টেম, স্বৈরতান্ত্রিক সিস্টেমকে পদ্ধতিকে আরও বেশি কি করেছে,
যেটা শক্ত করেছে। তাহলে এই যে আমরা দুইটা ভার্ব পাচ্ছি, ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, এবং এন্ড এটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আগেরটা হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে আমরা কয়টা পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ? দুইটা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি। যেহেতু আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝেছি? কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা বুঝেছি দুইটা মেইন ক্লজকে যুক্ত করবে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেটাই হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এগুলো একটু আমি মুছে দিচ্ছি তোমাদের ক্লিয়ারের জন্য। এরপর আমরা শুরু করব। A generation of young citizens grew up first from a verb, main verb, এটা একটা গ্রুপ ভার্ব যেটা বৃদ্ধি করেছে। উইদাউট গেটিং, এই যে এখানে একটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার পাচ্ছে, উইদাউট গেটিং প্রেপোজিশন প্লাস আইএনজি। টু, এটা উইদাউট বাই, ওয়াইল, অফ, টু ছাড়া বাকি অধিকাংশ প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এই যে এগুলো নন ফাইনাইট, একটা মেইন ভার্বের পরে যদি অন্য ভার্বগুলো হয় এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে বিবেচনা করব। গেটিং, টু এক্সারসাইজ, ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম, চর্চা করা, দেয়ার রাইট, তাদের অধিকার, টু বোর্ড, আরেকটা ইনফিনিটিভ, ভোট দেওয়ার অধিকার, চর্চা করা। লিডিং টু পলিটিক্যাল ডিসএঙ্গেজমেন্ট, বেটা রাজনৈতিক একটা বিচ্ছিন্নকরণ। এই যে এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এঙ্গেজমেন্ট থেকে ডিসএঙ্গেজমেন্ট, ডিস যুক্ত হয়েছে। যেমন অনেস্ট থেকে ডিসঅনেস্ট, শব্দের আগে এটা একটা প্রিফিক্স হিসেবে ইউজ করা হয়েছে। প্রিফিক্স মানে কি? শব্দের আগে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে প্রিফিক্স। এই যে শব্দের আগে যদি ডিস যুক্ত হয় শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করবে। তাহলে এঙ্গেজমেন্ট মানে কি? যেটা জনগণের সাথে মেশা। আর এখানে ডিসএঙ্গেজমেন্ট মানে বিচ্ছিন্ন করা, অর্থাৎ জনগণ থেকে একদম বের হয়ে যাওয়া। ইরোশনস, যেটা ভাঙ্গন অফ পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, জনগণের যে একটা দাবি ছিল, জবাবদিহিতা ছিল, সেটারও ভাঙ্গন ঘটেছে। অ্যান্ড এ কোলাপস অফ ট্রাস্ট, পতন, কোলাপস মানে পতন। যেমন এটার একটা সিনোনিম আমরা বলতে পারি কোলাপস। কোলাপস বলতে ডিসরাপশন, যেটা ভাঙ্গন, বিচ্ছিন্নকরণ, বিশ্বাসের একটা বিচ্ছিন্নকরণ। ইন এ স্টেট, রাষ্ট্রীয় ইনস্টিটিউশন, যেটা প্রতিষ্ঠানগুলোতে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ইয়াং সিটিজেনদের একটা জেনারেশন, যুবকদের, তারা এমনভাবে তারা আস্তে আস্তে বড় হয়েছে যেখানে তারা ভোটের কোনো অধিকার পায়নি, এবং যার কারণেই রাজনৈতিক বিচ্ছিন্নকরণ এবং জনগণের যে একটা জবাবদিহিতার ভাঙ্গন এবং মানুষের বিশ্বাসের একটা পতন রাষ্ট্রীয় ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোতে প্রভাব দেখা গিয়েছিল গত সরকারের আমলে, এভাবে বলা হচ্ছে। এই যে বিশাল সেন্টেন্স, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছে, সেটা হচ্ছে যে এখানে কি? গ্রিউ। তাহলে বোঝা যাচ্ছে এটাও একটা সিম্পল সেন্টেন্স। এবং এখানেও আমরা প্যারালাল স্ট্রাকচার অংশ পেয়েছি। নাউন ফ্রেজ, লিডিং টু পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, নাউন ফ্রেজ, ইরোশন অফ পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, নাউন ফ্রেজ, এ কোলাপস অফ ট্রাস্ট, এটাও নাউন ফ্রেজ। এটাও একটা আমরা প্যারালাল স্ট্রাকচার পেয়েছি। ওকে, এরপর ওটা দেখো। দ্য ইলেকশন দেয়ারফর, অতএব, এটা একটা অ্যাডভার্ব, যেগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল কানেক্টরস। অফার্স, মেইন ভার্ব। এ হিস্টোরিক অপরচুনিটি টু, মানে বিশাল একটা সুযোগ দিচ্ছে এই যে ইলেকশনটি, এই জন্য। টু রিস্টোর মানে পুনরায়, যেটা কি করবে? সঞ্চয় করবে। শব্দের আগে যদি থাকে তখন এটা পুনরায় হয়, এটা একটা প্রিফিক্স, পুনরায়। ডেমোক্রেটিক লেজিটিমেসি, বৈধতা, এই শব্দের পরে যদি CY থাকে সেটা সবসময় কি হবে? নাউন হবে, অর্থাৎ লিগেল থেকে লেজিটিমেসি হয়েছে। লিগেলের নাউন হচ্ছে যে লেজিটিমেসি, যেটা রাজনৈতিক গণতান্ত্রিক একটা বৈধতা। রিভিলড, পাবলিক কনফিডেন্স, যে একটা জনগণের মানুষের একটা আত্মবিশ্বাস পুনর্নির্মাণ। রিসেট, পুনরায় শুরু করা। দ্য রিলেশনশিপ, সম্পর্কের সৃষ্টি করা বিটুইন সিটিজেন্স অ্যান্ড দ্য স্টেট, নাগরিক এবং স্টেটের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। মানে এই যে যেগুলো সুযোগগুলো থেকে বঞ্চিত হয়েছে মানুষ, এই সুযোগগুলো এক কথায়
এখনোই হচ্ছে যে বৈধতা, মানুষের আত্মবিশ্বাস, মানুষের সাথে সরকারের সাথে সম্পর্ক, এগুলো রিস্টোর করা হবে এই ইলেকশনটার মাধ্যমে। এটা একটা বিশাল একটা সুযোগ। এখানে এই যে অফার্স হচ্ছে যে মেইন ভার্ব, একটা মাত্র মেইন ভার্ব এবং একটাই সাবজেক্ট। সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এবং এখানে আরেকটা প্যারালাল স্ট্রাকচার পেয়েছি। এখানে দেখো আগে যে নাউন ফ্রেজ হতো, এখন প্রত্যেকটা প্যারালাল স্ট্রাকচারে যে সেম গ্রামেটিক্যাল স্ট্রাকচার বজায় রাখে সেটার প্রমাণটা দেখো। টুর ফর বেস ফ্রম, আবার বেস ফ্রম দিয়ে রিবিল্ড, আবার বেস ফ্রম দিয়ে, এখন নাউন ফ্রেজ দিয়ে না, এটা প্রত্যেকটা ইনফিনিটিভ ফ্রেজ। এটাও ইনফিনিটিভ ফ্রেজ, এটাও ইনফিনিটিভ ফ্রেজ, এটাও ইনফিনিটিভ ফ্রেজ। যদিও টু একবার থাকলে আর বাকিগুলোর ক্ষেত্রে উজ্জ থাকতে পারে। তাহলে এই যে প্যারালাল স্ট্রাকচারটা আগে প্রত্যেকটা নাউন 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 ফ্রেজ, এখন ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে হয়েছে। অর্থাৎ সেম গ্রামেটিক্যাল স্ট্রাকচার বজায় রাখতে হবে প্যারালাল স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড প্যারার মধ্যে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন এভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। এভাবে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে একসাথে আমরা গ্রামার, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংয়ের অনেকগুলো বিষয় কিন্তু তুলে আনতে পারবো যদি এভাবে। তবে এভাবে আমাদেরকে কেয়ার করতে হবে। আচ্ছা, এখন যদি এখানে যদি দেখি আমরা, হাউ এভার, যাই হোক, এখানে বলা হচ্ছে, সরি এটা একটু বেশি বোল্ড হয়ে গিয়েছে, এখানে বলা হচ্ছে হাউএভার, যাই হোক, রিস্টোরিং ইলেকট্রাল ক্রেডিবিলিটি, এই যে বিশ্বাসযোগ্যতা, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে ক্রেডিবল। এই ক্রেডিবল থেকে ক্রেডিবিলিটি হয়েছে, অ্যাডজেক্টিভ থেকে এটা নাউন হয়েছে। অর্থাৎ শব্দের পরে যদি টিওয়াই যুক্ত করা হয় সেটা নাউন হবে। অ্যালোন, একাকী, উইল নট বি সাফিসিয়েন্ট, পর্যাপ্ত হবে না। তার মানে কথাটার অর্থ হচ্ছে যে শুধু নির্বাচন বিশ্বাসযোগ্যতা তৈরি করা শুধু পর্যাপ্ত হবে না, সংস্কার অনেক কিছু করতে হবে, এই বিষয়টা বোঝানো হচ্ছে। এখানে উইল হচ্ছে যে এটা একটা মডেল ভার্ব এবং সাফিসিয়েন্ট হচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। সচরাচর সবসময় মডেল ভার্বের পরে একটা মেইন ভার্ব থাকতে হবে, কারণ মডেল ভার্ব একা কখনো বাক্যের মধ্যে থেকে মেইন ভার্ব ছাড়া থাকতে পারে না। যেমন আমি যদি বলি, সাপোজ এক্সাম্পল, এই যে হি মে বা হি ক্যান স্টুডেন্ট, এই সেন্টেন্সটা বলতে হবে। কেন বলতে হবে? এটাকে আমি বলতে পারি সচরাচর হি ক্যান টিচ এ স্টুডেন্ট, এখানে যদি টিচ দিই, সে একটা ছাত্রকে পড়াইতে পারে অ্যাজ স্টুডেন্ট। তাহলে এই যে এখানে টিচ শব্দটা নাই, মডেল ভার্ব নাই। এখন যখন মডেল ভার্বের পরে মেইন ভার্বটা নাই, টিচ শব্দটা নাই, সে একটা স্টুডেন্টকে পড়াইতে পারে, কিন্তু এখন যেহেতু এটা নাই সেহেতু সেন্টেন্সটা কারেক্ট হবে না। কারণ মডেল ভার্ব, টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের মতো এগুলো একা থেকে মেইন ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না। যেভাবে যেমন আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, আই হ্যাভ মানি, এই যে এগুলো মেইন ভার্ব হতে পারে, কিন্তু মডেল ভার্ব সেক্ষেত্রে সে স্বাধীনতা নাই। এজন্য মডেল ভার্বের পর যখন মেইন ভার্ব থাকবে না সেক্ষেত্রে একটা বি আনতে হবে, তখন সেন্টেন্সটা কারেক্ট হয়। যেমন হি ক্যান বি স্টুডেন্ট, সে স্টুডেন্ট হতে পারে, তার পরিচয় দিয়ে দিলে, যদি বোঝায় তার ইন্ট্রোডাকশন দিলে। ঠিক অনুরূপভাবে এখানে মেইন ভার্ব নাই বিদায় এই ভিটা মেইন ভার্ব হিসেবে এসেছে। এবং মডেল ভার্বের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম হবে, তাহলে বি হচ্ছে টু বি ভার্বের বেস ফর্ম। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে সাফিসিয়েন্ট, ভিটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। আমরা বলতে পারি লিঙ্ক ইন ভার্ব কোনগুলা? বি ভার্ব লিঙ্ক ইন ভার্ব, বিকাম লিঙ্ক ইন ভার্ব, গেট লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ হতে হবে। এটা কম্পিটিটিভ এক্সামে লিঙ্ক ইন ভার্ব থেকে একটা কোশ্চেন থাকে। আচ্ছা, এরপরটা যদি দেখি, দ্য নেক্সট গভর্নমেন্ট উইল ইনহেরিট, উত্তরাধিকার সূত্রে লাভ করা, এটার অর্থ। অ্যান ইকোনমি, এমন একটি অর্থনীতি। এই যে আগে বলেছিলাম ইকোনমিক অ্যাডজেক্টিভ, এখন ইকোনমি নাউনে রূপান্তর করা হয়েছে। এই নাউন আছে বিধে এখানে একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হতে পারে, কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে। আন্ডার সিভিয়ার মানে যেটা তীব্র, মারাত্মক। স্ট্রেইন মানে এখানে কি? প্রেশার, চাপ, মারাত্মক চাপ। আফটার ইয়ার্স অফ পলিসি, বছরের পর বছরের পলিসি, নীতি। কমপ্লিসেন্সি মানে হচ্ছে যেটা একটা
প্রসন্নতা, সুখ। অর্থাৎ এখানে নেক্সট গভর্নমেন্টের সবচেয়ে বড় এক বিষয়, এমন একটা অর্থনীতি তারা উত্তরাধিকার সূত্রে লাভ করেছে, যে উত্তরাধিকারটা হচ্ছে বছরের পর বছর প্রচুর প্রেসারে ভরাপূর্ণ, এরকম একটা অর্থনীতি তারা পেতে যাচ্ছে, যেখানে ইনস্টিটিউশনাল ইরোশন, অনেকগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এটি ইরুজ থেকে ইরোজন, এটার ভার্ব হচ্ছে যে ইরুজ বা ইরড থেকে ইরোশনস অ্যান্ড উইক ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। ম্যাক্রো মানে কি, যেটা সামষ্টিক অর্থনীতি। যদি এটা মাইক্রো বলতো, মাইক্রো ইকোনমিক বললে তখন এটাকে ব্যষ্টিক অর্থনীতি, যেটা ক্ষুদ্র অর্থনীতি। এটা ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। এটার ভার্ব হচ্ছে যে ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট। তাহলে যে প্রসন্নতার জন্য যে চাপগুলো তারা পাবে পরবর্তী সরকার, অর্থনৈতিক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে আগে সরকারের দেওয়া যে এমন একটি জরাজীর্ণ অর্থনীতি পাবে, যেখানে পেয়েছে হচ্ছে যে অনেকগুলা মানে পলিসি বিষণ্ণতা আছে এবং প্রতিষ্ঠানগত ভাঙ্গন আছে এবং দুর্বল সামষ্টিক ব্যবস্থাপনা আছে। এই বিষয়গুলো কিন্তু তারা পেতে যাচ্ছে।